প্রধানমন্ত্রী ভারত সফরে না যান, আমরা তো পানি চুক্তি আর নবায়ন হবে না। কারণ গঙ্গা। চলতি মাসের 27 তারিখ থেকে নরেন্দ্র মোদী যে সফরসূচি উনি আর দেখা করতে পারবেন না। 2027 সালের আগে আর কোনো শিডিউল খালি নেই। খোদ পাকিস্তান, যে নাকি সত্যি পারমাণবিক শক্তির অধিকারী, সেই পাকিস্তানও তো ভারতের সাথে সিন্ধু নদীর পানি বিষয় নিয়ে কিছু করতে পারছে না, দিচ্ছে না। দ্বিতীয়ত হলো যে আমরা যে এমন একটা ভাব নিয়ে আছি যে আমরা বুঝি ডোনাল্ড ট্রাম্প, মানে আমরা যাব কি যাব না, আমাদেরকে তো সমর্থ করো, আমাদেরকে নিয়ে যাও ইত্যাদি। তো এটা কেন করা হচ্ছে? তারেক রহমান সাহেবের উপকারের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য, নাকি কোনো পক্ষকে খুশি করার জন্য? আপনি তো জানেন যে একটি রাজনৈতিক দল বেশ কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে বলছে যে এই সরকার 6 মাসের মধ্যে পড়ে যাবে। 6 মাস। আবার কেউ কেউ বলছে যে টান দিলেই পড়ে যাবে। তো সেই টান দিয়ে ফেলে দেওয়ার প্রক্রিয়াটা এখন চলছে। সাংবাদিক এবং দ্য ব্লিটজের সম্পাদক সালাউদ্দিন শরীফ চৌধুরী। সালাউদ্দিন শরীফ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, ভারত বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক টানাপোড়েন, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তিনি ঘোষণা দিলেন যে 3টি শর্তের কথা, যে এই 3টি শর্ত মেনে নিলে মোটামুটি অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তো আপনার কি মনে হয় যে এই যে শর্ত দেয়াদি, এর মধ্য দিয়ে ভারত এই শর্তগুলো কতটুকু পালন করবে, এবং আমাদের প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে যে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হচ্ছিল সেটিও কতটা অগ্রগতি হবে? এবং 3টি শর্তের কথা নিশ্চয়ই আপনি জানেন। অনেক অনেক ধন্যবাদ। দুঃখজনকভাবে আমাদের দেশের যে পররাষ্ট্র নীতি এই সরকারের আমলে, সেটা একদল বানরের হাতে চলে গেছে, যারা জানেই না পররাষ্ট্রনীতি কি। এর ফলে এরা যা ইচ্ছা তা করছে। এখন ধরে নিন, ওনারা যদি মনে করেন যে আমরা পাকিস্তান হয়ে গেছি, আমাদের পারমাণবিক বোমা আছে, তাহলে তো ব্যাখ্যাটা একরকম। কিন্তু খোদ পাকিস্তান, যে নাকি সত্যি পারমাণবিক শক্তির অধিকারী, সেই পাকিস্তানও তো ভারতের সাথে সিন্ধু নদীর পানি বিষয় নিয়ে কিছু করতে পারছে না, দিচ্ছে না। দ্বিতীয়ত হলো যে আমরা যে এমন একটা ভাব নিয়ে আছি যে আমরা বুঝি ডোনাল্ড ট্রাম্প, মানে আমরা যাব কি যাব না, আমাদেরকে তো সমর্থ করো, আমাদেরকে নিয়ে যাও ইত্যাদি। তো এটা কেন করা হচ্ছে? তারেক রহমান সাহেবের উপকারের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য, নাকি কোনো পক্ষকে খুশি করার জন্য? আপনি তো জানেন যে একটি রাজনৈতিক দল বেশ কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে বলছে যে এই সরকার 6 মাসের মধ্যে পড়ে যাবে। 6 মাস। আবার কেউ কেউ বলছে যে টান দিলেই পড়ে যাবে। তো সেই টান দিয়ে ফেলে দেওয়ার প্রক্রিয়াটা এখন চলছে। কারণ যদি প্রধানমন্ত্রী ভারত সফরে না যান, আমরা তো পানি চুক্তি আর নবায়ন হবে না। কারণ গঙ্গা। চলতি মাসের 27 তারিখ থেকে নরেন্দ্র মোদী যে সফরসূচি উনি আর দেখা করতে পারবেন না। 2027 সালের আগে আর কোনো শিডিউল খালি নেই। আজ অব্দি, মানে এখন পর্যন্ত, যখন এই অনুষ্ঠানটা সম্প্রচারে যাবে, তাজ প্যালেস হোটেল দিল্লিতে, যেখানে প্রধানমন্ত্রীর জন্য প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করা হয়েছে, আরো অনেকগুলো রুম বাংলাদেশ হাই কোয়েশ্চেন করেছে, সেটা কিন্তু বাতিল করা হয়নি। ধরুন যদি কালকে সফর বাতিল হয়ে যেত, তাহলে তো আজকে সকালে হোটেলের বুকিং ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। হুম, হুম। তাহলে ওনারা প্রতীক্ষায় আছেন, ওনারা আসলে যেতে চাচ্ছেন। ওনারাও জানেন যেতে হবে। কেন যেতে হবে? যে প্রথমত তো গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য যেতে হবে। তারপরে ধরুন আমাদের তো জ্বালানি লাগছে ডিজেল, সেটা তো পাকিস্তান দিতে পারবে না, আমেরিকাও না, ভারত থেকে নিতে হবে। তো ধরুন ভারত দিল না, তাদেরও তো নিজস্ব চাহিদা আছে, দিল না, না দিলে তো আপনি জোর করতে পারবেন না। ভারতও দিতে বাধ্য না, দিল না।
বা আপনি যে নেপাল থেকে বিদ্যুৎ আনবেন ভারতের মাটি ব্যবহার করে, সেটা অনুমতি দিবে না। এবং আপনার তো একটা সমস্যা, যেটা বড় সমস্যা, যে দেখুন আমরা শুনছি গল্প, চীন বিনিয়োগ করবে বাংলাদেশে, সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে। বিনিয়োগের প্রথম শর্ত হলো বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে কারখানা করতে গেলে, যে কোনো কেউ। তো বিদ্যুৎ তো নাই গ্রামে, তো এখন 20 ঘন্টা 22 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আপনার গ্রামেও একই অবস্থা, আমার গ্রামেও একই অবস্থা। আর শহরে তো আমরা যে যেই এলাকাতেই থাকি, একাধিকবার অনেকবার লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ দিবে চীন, কিন্তু তো বিদ্যুৎ জ্বালানির গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে। সেটা তো সরকারের লোকজনেরাই বলছেন যে 2 বছরের আগে এই সমস্যা স্বাভাবিক হবে না। তার মানে চীনের বিনিয়োগ আসবে না, এশীয় উন্নয়ন ব্যাংক বা বিশ্ব ব্যাংকে টাকা আসবে না, কিছুই আসবে না। একটা পথ ছিল, আপনার মনে আছে যে বিএনপি সরকার যখন 91 সালে সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার আমলে, তখন ভারত এক্সিম ক্রেডিট দিয়েছিল বাংলাদেশকে, তো ঋণ দিয়েছিল। তো সেই 1991 ভারত আর 2026 ভারত তো এক না। এখন তাদের টাকা দেওয়ার মতো অনেক সক্ষমতা আছে। ইচ্ছা করলে ভারত বিনিয়োগ করতে পারে। বাংলাদেশ ভারতের একটি ছোট কিন্তু রাজ্যের সমান। ভারতের যে রেকর্ড ঋণ দেওয়ার ক্ষেত্রে, তারা সহজে ঋণ ছাড় দেয় না এবং দেওয়ার পরিমাণও অনেক কম। আমাদের স্বাধীনতার পর থেকে ভারত যে পরিমাণ প্রতিশ্রুতি দিয়েছে, সেই পরিমাণ মানে প্রতিশ্রুতি রক্ষা করেছে খুবই কম, এবং ঋণ ছাড় দেওয়ার হারটিও খুবই খুবই কম। আপনার এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে বলছি যে এই যে আমরা বললাম যে ভারত তো ছাড় দেয় না, ভারত তো দিতে চায় না, এই দিতে না দেওয়ার কারণেই 24 সালের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভারত বিরোধিতা উস্কে উঠেছে, পাকিস্তান ঢুকে গেছে বাংলাদেশে, ইনফ্লুয়েন্স পাকিস্তানের প্রভাব। তো ভারত তো এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেছে যে এরপরে বাংলাদেশে সুযোগ পেলে তারা তো একটি নজির স্থাপন করতে চাইবে। যেমন এ, আমরা শুনেছিলাম 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে, এখন তো এটা নাই। শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এটাও মিথ্যা প্রমাণিত। এবার ভারত বিনিয়োগ করবে নিজেদের লোকসান করে হলে, লোকসান ঠিক না, মানে নিজেদের অন্যখানে বাজেট কাটছাট করে হলো বাংলাদেশে করবে, নিজেদের ইমেজ পুনরুদ্ধারের জন্য। তারা বুঝে গেছে যে বাংলাদেশের মানুষের মধ্যে একটি ভারত বিরোধিতা চরমে উঠে গেছে। দ্বিতীয়ত হলো, দেখুন আমি যে শুরুতে বললাম যে একদল বানরের হাতে পররাষ্ট্র নীতি চলে গেছে, যে আপনি প্রধানমন্ত্রী। কেমন করছেন মানে আহ বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা নির্ধারক রয়েছেন, কেন তাদেরকে বানরের সাথে তুলনা করছেন? পররাষ্ট্র নীতি যারা নির্ধারণ করবেন তাদেরকে কূটনীতি বা পররাষ্ট্র নীতির একটা অভিজ্ঞতা লাগবে, যে কোনো ক্ষেত্রেই অভিজ্ঞতা লাগে, সাংবাদিকতাও লাগে। খলিলুর রহমান তো একজন কেরানি, ও কি অভিজ্ঞতা! আর বাকি যেগুলো আছে সেগুলো তো গোপাল ভাট, অভিজ্ঞতা তো নাই, 1 নম্বর। 2 নম্বর, অভিজ্ঞতা ছাড়াও করা যায় যদি আন্তরিকতা থাকে। আমি তো নিশ্চিতভাবেই বলছি এখন যে খলিলুর রহমান সাহেব এবং বিএনপির বিরোধী চক্র, যেখানে ইউরোস যুক্ত আছে, সবাই মিলে বিএনপিকে ফেলে দেওয়া যে ষড়যন্ত্রটা, সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। একটা উদাহরণ দিচ্ছি, সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী যে বাংলাদেশে আসলেন এই কয়েকদিন আগে, আপনিও জানেন। তো সেই পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি যখন আসলেন, আমাদেরকে বলা হলো বাঙালি জাতিকে সৌদি আরবের লোক নিবে, জনশক্তি রপ্তানির সুযোগ উন্মোচিত হয়েছে। আসলে বাস্তবে কি, এই খলিলুর রহমান সাহেব ইউনুসকে দিয়ে 69,000 রোহিঙ্গাকে পাসপোর্ট ইস্যু করিয়েছেন। আরো 3.5 থেকে 4.5 লাখ রোহিঙ্গা সৌদি আরবে আছে, এদেরকে পাসপোর্ট দিতে হবে। এটার দাবি করতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তার মানে 4.5 লাখ পাসপোর্ট যদি দেন বাংলাদেশি, রোহিঙ্গারা বাংলাদেশও হলো। কিন্তু এটা তো আসলে জনশক্তি রপ্তানির সুযোগ না, আমার দেশের মানুষকে বঞ্চিত করে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে দেওয়া। এর মধ্যে ইউজ করেছেন যে বিএনপি কে ফেলে দেওয়ার চক্রান্ত দ্রুত গতিতে চলছে, আর তারা বিএনপিকে ফেলে দেওয়ার চক্রান্তটার সাথে জড়িত। বিএনপিকে ফেলে দেওয়ার চক্রান্ত, সেটা একটা একটা করে